স্বাগতম 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 এই গলসি বিধানসভার বুদবুদের বাড়িতে পরিবর্তন যাত্রা স্বাগতম 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 আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক পরিচার্য স্বাগতম মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক পরিচার্য স্বাগতম 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 মাননীয় কিষাণ মোর্চা সভাপতি রাজীব ভৌমিক মহাশয় স্বাগতম 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 মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক পরিচার্য মহাশয় স্বাগতম 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 রাজ্য সভাপতি কিষাণ মোর্চা সভাপতি রাজীব ভৌমিক মহাশয় স্বাগতম 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 সভাপতি অভিজিৎ দাস স্বাগতম 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 আজকে বুধবারের বাড়িতে পরিবর্তন যাত্রা স্বাগতম 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 আমার নেতা তোমার নেতা শ্রমিক পরিচার্য স্বাগতম স্বাগতম রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক পরিচার্য স্বাগতম 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 রাজ্য সভাপতি শ্রমিক পরিচার্য মহাশয় স্বাগতম 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 বঙ্গবন্ধু সভাপতি শ্রমিক পরিচার্য আজকে আমাদের এই পরিবর্তন যাত্রা গলসি বিধানসভার বুদবুদ বাজারে উপস্থিত হয়েছেন আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের রাজ্য বিজেপি সভাপতি এবং রাজ্যসভার সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আপনারা একটা জোর করতালি দিয়ে শ্রমিকটাকে স্বাগত জানাবেন। আমি মাইক্রোফোন শ্রমিকদের হাতে তুলে দিচ্ছি, উনি এখান থেকেই আপনাদের উদ্দেশ্যে বলবেন। শ্রমিকদা বাজনাটা একটু বন্ধ করবেন। মাননীয় রাজ্য সভাপতি আপনাদের সামনে বক্তব্য রাখবেন, দয়া করে এখন বাজনাটা বন্ধ রাখুন। গাড়ি গাড়ি চলে এসে দাঁড়াবে না। হ্যাঁ দেখুন, এইমাত্র আপনাদের কাছে এলাম। এর আগেও এই অঞ্চলে এসেছি, কিন্তু এভাবে আসেনি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এক অভূতপূর্ব পরিবর্তন হতে চলেছে। 2011 সালে আমরা একটা পরিবর্তন দেখেছিলাম। মানুষ জানতেন দীঘা গোয়া হবে না, কলকাতা লন্ডন হবে না, দার্জিলিং সুইজারল্যান্ড হবে না, কিন্তু তারপরেও মানুষ ভোট দিয়েছিলেন। মানুষ ভোট দিয়েছিলেন একটা বাধ্যতার সংস্কৃতির বিরুদ্ধে। মানুষ নিজের মতো করে কথা বলতে চেয়েছিলেন, প্রতিবাদ করতে চেয়েছিলেন, নিজের দলের পতাকা নিয়ে নিজের মতো করে তারা পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করে নিয়েছেন। আজ উনি ধর্ণা, কিন্তু কার জন্য ধর্ণা? বুদবুদবাসীর জন্য নয়, কলসিবাসীর জন্য নয়, বর্ধমানবাসীর জন্য নয়, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ কোনো মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করবার জন্য নয়, এমনকি ভারতীয় মুসলমানদের স্বার্থেও নয়। যে মুসলমান এই দেশের মাটিকে নিজের মাটি বলে মনে করে, এই সংখ্যালঘুরা এটাকে করে না, নাপাক মনে করে না। মুখ্যমন্ত্রী তার জন্য কিন্তু ধর্নায় বসে নেই। মুখ্যমন্ত্রীর লক্ষ্য একটাই, বাংলাদেশের ভোটারকে বাঁচাতে হবে, রোহিঙ্গাদের বাঁচাতে হবে। যে মানুষরা আমাদের পৃথিবীর মায়া কাটিয়ে স্বর্গবাসী হয়ে গেছেন, একটা মানবিক তাদের নামগুলো ভোটার লিস্টের মধ্যে রেখে দিতে হবে। যে জাল ভোটার, ভুয়ো ভোটার দিয়ে নির্বাচন করতে চলেছে তৃণমূল কংগ্রেস, করে চলেছে তৃণমূল কংগ্রেস, যে কোনো মূল্যে তাদের নাম বাঁচাতে হবে। আজকে সুপ্রিম কোর্টে কার্যত ভৎসনার শিকার হলো আবার রাজ্য সরকার। যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন
সিদ্ধান্তকে বাস্তবায়িত করবার বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন সাংবিধানিক সংস্থাকে কালিমালিপ্ত করবার জন্য যে টাকা খরচা হচ্ছে সুপ্রিম কোর্টে, এই টাকা তৃণমূল কংগ্রেসের দলীয় টাকা নয়, এটা কারোর পরিবারের সম্পত্তি নয়। এই টাকা আপনার টাকা, এই টাকা আমার টাকা, এই টাকা বুদবুদবাসীর টাকা, এই টাকা কলসির টাকা, এই টাকা মেমারির টাকা, এই টাকা পুলবার টাকা, এই টাকা কালনার টাকা, এই টাকা কাটোয়ার সাধারণ মানুষের টাকা, যে টাকা তারা তাদের শ্রম শক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্য সরকারের কোষাগারে জমা করে। আমরা প্রথম দিন থেকেই বলছি ভারতবাসী ভারতে ভোট দেবে, পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গে ভোট দেবে। মুর্শিদাবাদের মানুষ এসে বুদবুদে ভোট দিতে পারবে না, মালদার মানুষ এসে কলসিতে ভোট দিতে পারবে না। আর তার জন্যই আমাদের লক্ষ্য একটা, এসআইআর কে সম্পূর্ণ করতে হবে। এসআইআর বিজেপি করছে না, আরে বিজেপি এসআইআর এর ভরসায় নির্বাচনে লড়তে আসেনি। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। পশ্চিমবঙ্গের মানুষ চতুর্থবারের জন্য ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে আনতে চান না। আরে এসআইআর বন্ধ করে দিন, ইডি সিবিআই এর দপ্তরে তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স জিএসটি নোটিশ পাঠানো বন্ধ করে দিন। মমতা ব্যানার্জির পুলিশ দিয়ে নির্বাচন করিয়ে নিক, তারপরেও বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন দেবে। আরে তৃণমূল হারছে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলকে বাঁচিয়ে রাখবার শক্তি কারণ নেই। আজকে আপনাদের ভাবতে হবে, আর কতদিন এভাবে বেঁচে থাকবেন? যদি মনে করেন মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলার সমস্যা বুদবুদে তৈরি হবে না, বর্ধমানে তৈরি হবে না, তাহলে আপনারা দিবা স্বপ্ন দেখছেন। এই ধর্মান্ধ সন্ত্রাসবাদ গোটা পৃথিবীকে গ্রাস করতে চলেছে। কানাডার শিকার, আমেরিকায় বসে ট্রাম্পকে দিচ্ছে, গোটা ইউরোপ আর যে ষড়যন্ত্রের শিকার। আমরা একবার এই দেশটাকে ভাগ করেছিলাম ধর্মের উপরে ভিত্তি করে। আমাদের মাটিতে দাঁড়িয়ে কিছু মানুষ আওয়াজ তুলেছিল, লড়কে লিয়ে পাক হিন্দুস্তান, হাসকে লিয়ে পাকিস্তান। এই পরিস্থিতির পরিবর্তনের প্রয়োজন আছে। এই পরিস্থিতিকে আপনাদেরই বদলে দিতে হবে। বিহার, ঝাড়খণ্ডের বনাঞ্চল সীমাঞ্চলের ডেমোগ্রাফি বদলে গিয়েছে। লাভ জিহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জিহাদ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গা জুড়ে। আজকে তার বিরুদ্ধে আপনাদের সংঘবদ্ধ গণপ্রতিরোধ করে তুলতে হবে। তাকিয়ে দেখুন পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের দিকে। তাকিয়ে দেখুন পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের দিকে। দাদু খায় নাতি খায়, দাদুর বয়স 42, নাতির বয়স 22, দুজনেই ভোটার। এই চিত্র কোথাও দেখতে পাবেন না। মহাভারতে একজন ধৃতরাষ্ট্র ছিল, আর এখানে তো গান্ধারীর খোঁজ আছে কিনা জানা নেই, কিন্তু 7 জন ধৃতরাষ্ট্রের সন্ধান পাওয়া গেছে, যাদের 100 সন্তানের পিতা পশ্চিমবঙ্গে সম্ভব। বাবার ছেলে, বয়সের পার্থক্য কত? মাত্র 10 বছর। 10 বছরে বাবা, ভাবতে পারেন কি দুরন্ত ছেলে। 9 বছর থেকে এগিয়ে বাংলা। আজকে এদের তো পুরস্কৃত করা উচিত। ভোটার লিস্ট থেকে এদের নামটা বাদ দিয়ে দেবার জন্য হয়তো নির্বাচন কমিশন চেষ্টা করে থাকতে পারে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি, নির্বাচন কমিশন এটি সাংবিধানিক সংস্থা। নির্বাচন কমিশনের দায়িত্ব এবং কর্তব্য পশ্চিমবঙ্গের মানুষকে ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত একটি ভোটার লিস্ট উপহার দেওয়া।
আর সেই নির্বাচন প্রক্রিয়া চলেছে, সেই এসআইআর এর প্রক্রিয়া চলেছে 12টি রাজ্য জুড়ে। 11টি রাজ্য কোথাও কোনো সমস্যা নেই। অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ুতে নেই, কেরলে নেই, সেখানেও এসআইআর সম্পূর্ণ হয়েছে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কালো কোট করে সুপ্রিম কোর্টে পৌঁছে গেছে। আজ আবার সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনাল তৈরি করে বলেছে প্রত্যেককে আবেদন করতে হবে ট্রাইব্যুনালের সামনে, অর্থাৎ ভোট প্রক্রিয়া পিছবে কি এগোবে সে নিয়ে সুপ্রিম কোর্টের মাথা ব্যথা নেই। এই যে চূড়ান্ত অচল অবস্থা তৈরি হয়ে গেল, এই এত মানুষকে এখন কলকাতায় গিয়ে হাইকোর্টের ট্রাইব্যুনালে আজকে শুনানি করতে হবে, তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস অত্যন্ত সুচতুর ভাবে, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গোটা এসআইআর প্রক্রিয়াকে বাতিল করে দেবার প্রচেষ্টা চালিয়েছে, আর তার বিরুদ্ধে আজকে জনমত সংগঠিত হচ্ছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে কোনো লাঠি গুলির প্রয়োজন নেই, কোনো বোমা পিস্তলের প্রয়োজন নেই, কোনো বাইক বাহিনীর দরকার নেই, কোনো থান কাপড় বিতরণের প্রয়োজন নেই, কোনো কদর্য ভাষার আক্রমণের প্রয়োজন নেই। শুধু তৃণমূলকে ছোট্ট করে না বলে দিন না। তৃণমূল মিন্স নো, নো মিন্স নো। তৃণমূল কংগ্রেসকে না, সর্বস্তরে না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে না, তৃণমূল কংগ্রেস আসতে পারবে না। তৃণমূল কংগ্রেস চলে গেছে। তৃণমূল কংগ্রেসকে কোন শক্তি পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে পারবে না। মুখ্যমন্ত্রী জানেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত তৈরি হতে চলেছে বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার। আপনাদের ঘরের তরুণ যুবকরা, আপনাদের ঘরের শিক্ষিত মেয়েরা, তারা কোথায়? পশ্চিমবঙ্গ তো কার্যত বৃদ্ধাশ্রম। বেঙ্গালুরুর দ্বিতীয় কথ্য ভাষা আছে বাংলা। 14,62,000 ছেলে মেয়ে চাকরি করছে আজকে বেঙ্গালুরুতে। বাঙালির একমাত্র পরিচয় হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিক। বাঙালি সম্পূর্ণভাবেই পরিযায়ী। এখানের মেধা পরিযায়ী, ছাত্র পরিযায়ী, শিল্পপতি পরিযায়ী, কৃষক পর্যন্ত পরিযায়ী হয়ে অন্যের জমিতে গিয়ে অন্য রাজ্যে ধান কাটার কাজ করছে। এটাই বর্তমানে বাঙালির পরিচয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা মঞ্চে দাঁড়িয়ে বলেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আগে কোনোদিন তৈরি হয়নি, আজকে তারাই তাদের টাকা বিনিয়োগ করছেন পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে। রাইস বোল অফ ইন্ডিয়া বর্ধমান জেলা, একসময় আমরা চাল উৎপাদনে 1 নম্বর ছিলাম, আর আজকে বর্ধমান জেলা চাল উৎপাদনে 3 নম্বর জায়গায় পৌঁছেছে। আমাদের উপরে উঠে এসেছে তেলেঙ্গানা। বর্ধমান জেলার এই গড়প্রতি উৎপাদনের হার কমছে। যারা আলু চাষী ছিলেন তাদের সর্বনাশ হয়ে গেছে। হুগলির আলু চাষীরা আত্মহত্যা করছে। সিপিআইএম বর্গ অপারেশনের মধ্যে দিয়ে মানুষকে ভাগ চাষী থেকে মালিক বানিয়েছিল, কৃষকের আত্মমর্যাদাকে প্রতিষ্ঠা করতে পেরেছিল। কিন্তু তারপরে যেটা প্রয়োজন ছিল সেটা ছিল কোঅপারেটিভ মুভমেন্ট, সেটা ছিল কন্ট্রাক্ট ফার্মিং। সেখানে বামফ্রন্ট সরকার ব্যর্থ হয়েছে। এই নতুন সরকার এসে পশ্চিমবঙ্গের এই ছোট ছোট জমিকে একত্রিত করে সমবায়ের মধ্যে দিয়ে সমস্ত কৃষককে সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবঙ্গের কৃষকদের রোজগারের মাত্রা বাড়িয়ে দেব, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। এখন পরিবর্তন আপনারা করে নিয়েছেন, কিন্তু আমরা এই যাত্রায় 5,000 কিলোমিটার অতিক্রম একটি কারণে, কারণ আমরা আমাদের পরিবর্তনকে সর্বব্যাপী করতে চাই, সর্বস্পর্শী করতে চাই। বারবার বলা হয় দিদির জমে মহিলারা আছেন, ওরা তো 1,500 টাকা পাবে লক্ষ্মীর ভান্ডার। আরে কার টাকা কি কাকে দেবে? অন্য রাজ্যে তো অনেক বেশি পাওয়া হয়, এ রাজ্যে লক্ষ্মী আবার এ রাজ্যে মা লক্ষ্মীকে তো অনেকদিন রাজ্য ছেড়ে বার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্য তো এখন লক্ষ্মী ছাড়া রাজ্য, সেজন্য আমরা এখন অন্য পন্থায় হেঁটেছি। আমরা দেখেছি লক্ষ্মীর যে অবস্থা, লক্ষ্মীর 1,500-এর বেশি দিতে পারছেন না। আমরা আগেও বলেছিলাম টাকার অঙ্কটা বাড়ান,
শেষ পর্যন্ত বলছেন লক্ষ্মীর ঝাঁপিতে আর পয়সা নেই। লক্ষ্মী যখন পাচ্ছেন না তখন আমরা দেবী দুর্গাকে ধরে আনছি কৈলাস থেকে, যে মা এসো, তোমার মেয়ে যখন হাত তুলে নিয়েছে তুমি একটু হাতটা জুড়ে দাও। অন্নপূর্ণা যোজনা প্রতি মাসে 3000 জুন মাস থেকে শুরু হবে, দেবে বিজেপি সরকার। আপনাদের বাড়ির ছেলে মেয়েরা তারা উৎকোচ দিয়ে ইউনিয়নকে অনার্স গ্রাজুয়েট হবেন, বেরিয়ে আসবার পর চাকরি কোথায়? আপনারা চাকরির কোনো দেখা পাবেন না। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কিন্তু আমাদের দিদির দেখা আছে, উনি মানবিক বুক নিয়ে দাঁড়িয়ে পড়েছেন ফিজিক্স অনার্স একজন গ্রাজুয়েটের পাশে। উনি বলেছেন চাকরি নেই তো কি হয়েছেন, আমি তো আছি, আমি তোমাদের লোক, আমি তোমাদের জন্য যুবসাথী করেছি, দৈনিক 50 টাকা করে তোমরা পাবে, অর্থাৎ মাসে 1500। আপনাদের এই সরকারকে নতুন করে আপনারা ক্ষমতায় নিয়ে আসবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা যারা হিন্দুরা আছি আমরা নাকি সাম্প্রদায়িক, আমরা দাঙ্গাবাজ। গতকাল মঞ্চ থেকে নাম না করে উনি বলে দিলেন আমরা আছি বলে তোমরা আছো, মানে সংখ্যালঘুরা আছে, না হলে 1 মিনিটের মধ্যে তোমাদের শেষ করে দেবে। বিভাজনের রাজনীতির এত বড় জঘন্য উদাহরণ আবার সে রাজনীতিতে অন্য কোথাও নেই। সরাসরি তিনি বিভাজনের কথা বলছেন, আমরা ওরা ঢুকিয়ে দিলেন। আরে ভারতবর্ষের উদাহরণ দেখুন, মুখ্যমন্ত্রী পড়ুন, পরাধীন ভারতবর্ষে কত সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, ব্রিটিশ ইন্ডিয়ায় কত সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে, আর স্বাধীনতার পর কত সাম্প্রদায়িক সংঘর্ষ হয়েছে। যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে কোনোদিন দাঙ্গা হয়নি, যেখানে মৌলবাদী ধর্মান্ধ কিছু মানুষ থাকেন দাঙ্গা সেখানে তৈরি হয়েছে। আমরা সমস্ত মুসলমানকে এক পন্থীতে ফেলতে রাজি নই। মুখ্যমন্ত্রী চাইছেন পশ্চিমবঙ্গের সমস্ত মুসলমান আফজাল কুরুল লাইনে দাঁড়িয়ে পড়ুন। আমরা বলছি আমাদের এস ওয়াজেদ আলী আছে, আমাদের কাজী নজরুল ইসলাম আছে, আমাদের সৈয়দ মুস্তাফা সিরাজ আছে, আমাদের সৈয়দ মুস্তাফা আলী আছে। তোমরা তাদের পাশে দাঁড়াও, তাদের মতো করে কথা বলো, তাদের মতো করে চিন্তা করো। মুসলমান ভাইরাও চিন্তা করবেন একটু। সরকারি হসপিটালে সবচেয়ে বেশি কাদের ভিড়? কারা কলকাতায় চিকিৎসার জন্য যেতে পারছেন না, শুয়ে আছেন সরকারি হসপিটালের মাটিতে? উত্তর একটাই, মুসলমান। কাদের গ্রামে সবচেয়ে বেশি সংঘর্ষ, বোমা পড়ছে, মানুষ জীবন্ত পুড়ে মারা যাচ্ছে বকটুই? উত্তর একটাই, মুসলমান। থানার লকআপে সবচেয়ে বেশি সংখ্যা কাদের? উত্তর একটাই, মুসলমান। জেলের মধ্যে সবচেয়ে বেশি কারা আছেন? উত্তর একটাই, মুসলমান। সরকারি চাকরিতে সবচেয়ে কম আনুপাতিক হারে উপস্থিতি কাদের? উত্তর, মুসলমান। সবচেয়ে সরকারি ঋণ, সরকারি ব্যাংক থেকে ঋণ কম পেয়েছেন কারা? উত্তর একটাই, মুসলমান। 75 বছর ধরে এখানে বিজেপি ছিল না। নরেন্দ্র মোদী 75 বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী নন। তার জন্য কে দায়ী, কারা দায়ী, কারা আপনাদের এই পথে পৌঁছে দিয়েছে? তাকিয়ে দেখুন মুসলমানের দিকে, উত্তরপ্রদেশের মুসলমানের দিকে, মধ্যপ্রদেশের মুসলমানের দিকে, রাজস্থানের মুসলমানের দিকে, আর আমার পশ্চিমবঙ্গের ভাই মুসলমানদের দিকে। এই করুণ পরিস্থিতি যারা তৈরি করেছে, আপনারা ভোট না দিলেও একবার এই কথাটা চিন্তা করবেন। যারা আপনাদের গিয়ে বোঝাচ্ছেন যে আপনাদের 30% ভোট পেলেই পশ্চিমবঙ্গের ক্ষমতায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হয়ে যাবেন, তারা মনে রাখবেন আপনাদের এখানে উপস্থিতি 28%, আর আপনাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে উপস্থিতি 41%। দুবারের জন্য বিজেপির সরকার সেখানে এসেছে, তৃতীয়বার আসতে চলেছে। পৃথিবীর কোনো শক্তি নেই এই কালের দেওয়াল লিখনকে বদলে দেওয়ার। মুখ্যমন্ত্রী একবার গিয়েছিলেন, ওখানে বাঙালিদের মধ্যে অপপ্রচার চালালেন, বলছেন বাঙালিদের কোয়ারেন্টাইন ক্যাম্পে পাঠানো হয়েছে, বিজেপি বাংলা বিরোধী বলে। তিনি কি করলেন? তিনি ওখানে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিয়ে দিলেন, আর ওখানকার বাঙালিরা, আসামের বাঙালিরা তৃণমূলের জমানত নয়
জমানত বাজেয়াপ্ত করে আবার আপনাদের ঘরে ফিরিয়ে দিয়েছে। এই অদ্ভুত পরিস্থিতি, এর বাইরে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের কর্মসংস্থান তৈরি করতে হবে। ভারী শিল্প ছাড়া এ রাজ্যের কোনো ভবিষ্যৎ নেই। এই রাজ্যে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে, আইন শৃঙ্খলার পরিবর্তন আনতে হবে। রাষ্ট্রপতিকে আক্রমণ করছেন। রাষ্ট্রপতি মিটিং এ জমি চেয়েছিলেন, মাঠ চেয়েছিলেন, কাদের জন্য? সারা ভারতের একটি আদিবাসী সমাজের প্রোগ্রাম হবে। আরে রাষ্ট্রপতি তো সংবিধান, এই সমস্ত জমির মালিকানা তো রাষ্ট্রপতির। রাষ্ট্রপতির নামে দেশ শাসন হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে হয় না। তার হস্তাক্ষরেই তো সরকারগুলো টিকে থাকে, তার প্লেজারেই তো পশ্চিমবঙ্গ সরকার আজও টিকে আছে। আজকে সেই রাষ্ট্রপতির শরীর নিয়ে, রাষ্ট্রপতির গায়ের রং নিয়ে, রাষ্ট্রপতির জাতি নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে আক্রমণ করেছিল, পরে ক্ষমা চেয়েছিল, কিন্তু ওটা যে নাটক ছিল, আসলে এটাই ছিল এজেন্ডা। মুখ্যমন্ত্রী আজকে রাষ্ট্রপতিকে মাঠ না দিয়ে হিন্দি অঞ্চলের মধ্যে ঢুকিয়ে দিয়ে নিজে উপস্থিত না থেকে, কোনো মন্ত্রীকে না পাঠিয়ে প্রশাসনকে দিয়ে অসহযোগিতা করিয়ে প্রমাণ করে দিলেন তিনি পশ্চিমবঙ্গের কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন। তিনি নিজেকে একজন স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে ভাবতে শুরু করেছেন। এই বিচার তো অন্য লোক করবেন। এখন আবার বলছেন আমরা যারা হিন্দু, আমরা নাকি দাঙ্গাবাজ, মানে মুসলমানদের পিষে মেরে ফেলবো। এই কথা ভারতবর্ষে কোনোদিন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব আজকে দাঁড়িয়ে কোন মঞ্চে বলতে পেরেছেন? কোনোদিন লালু প্রসাদ বলেননি, মুলায়ম সিং যাদব বলেননি, কোনোদিন সবচেয়ে চরম বিজেপি বিরোধী কেন্দ্রীয় নেতারাও এই বক্তব্য রাখেননি যে বক্তব্য আজকে তারা রাখছেন। আমরা আবেদন করছি সমস্ত অবিজেপি রাজনৈতিক দলের কাছে, যারা হয়তো মনে প্রাণে আমাদের বিশ্বাস করেন না, যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন, যারা আমাদের ঘৃণা করেন, আমরা প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছি, এই নির্বাচনটা সাধারণ কোনো নির্বাচন নয়। এই নির্বাচন কাউকে মুখ্যমন্ত্রী নতুন বানিয়ে দেওয়ার নির্বাচন নয়। একটা সরকারের পরিবর্তন করে আরেকটা সরকার নিয়ে আসা নয়। একটা রঙের জামা বদল করে নতুন রঙের জামা পরা নয়। জামার ভেতরে শুধু মানুষটাকে বদলানো নয়। এই নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পরিচয় নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হতে দেবার নির্বাচন। এই নির্বাচন নতুন করে বঙ্গ বিভাগ যাতে না হয়, পশ্চিমবঙ্গ যাতে অটুট থাকে তার নির্বাচন। এই নির্বাচনে আপনারা সহযোগিতা করবেন, সমর্থন করবেন, এই আশা রাখছি। আগামী 14 মার্চ দুপুর 1টা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, বিজেপির ঐতিহাসিক জনসভা। পরিবর্তন যাত্রার শেষে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শুধু আসমুদ্র হিমাচল নয়, সারা বিশ্বের মানুষ যাকে গ্রহণ করেছেন, যাকে পরীক্ষা করেছেন এবং পৃথিবীর সব থেকে বড় জনপ্রিয় নেতা বানিয়েছেন সেই নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি 120 কোটি মানুষকে বিনামূল্যে 2বার ভ্যাকসিন দিতে পারেন, যিনি পৃথিবীর 120টা দেশকে কোভিডের সময় সাহায্য করবার পরেও 80 কোটি মানুষকে আজ পর্যন্ত বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করে দিতে পারেন, যিনি প্রতি ঘরে কল এবং প্রতি নলে জলের ব্যবস্থা করবার ক্ষমতা রাখেন, আর যার প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কিংবা 100 দিনের কাজ পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যাচ্ছে না। এই সরকারের সীমাহীন লোভ, আজকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে কেন্দ্র সরকার রাজ্যকে বলছে টাকা নাও, হিসাব দাও, হিসাব দাও, টাকা নাও। মুখ্যমন্ত্রী বলছেন টাকা আমার চাই, টাকা নেব, টাকা নেওয়া আমার অধিকারের মধ্যে পড়ে, কিন্তু হিসাব দেওয়া আমার অভ্যাসের মধ্যে পড়ে না। এভাবে কোনো রাজ্য চলতে পারে না। আজ আপনারা 100 দিনের ঘর পাচ্ছেন না, কাজ পাচ্ছেন না কেন? প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ বন্ধ কেন?
ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত প্রধান মহিলা বলছেন, আমার দোতলা বাড়ি আছে, কিন্তু আমার দুটো ছেলে আছে, আমার 2 ছেলের বিয়ে দেবো বয়স হয়েছে, তার জন্য আমি দুটো আবাস যোজনার ঘর নিয়ে ফেলেছি। আমি কি কোনো অন্যায় করেছি? আপনারা চিন্তা করবেন। সিপিআইএম এর আমলে একটা অনুজ পান্ডে নাকি একটা বিরাট বাড়ি করেছিলেন গ্রামের মধ্যে, সেই নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তোলপাড় হয়ে গিয়েছিল। আর এখন আপনাদের 15 বছরের মধ্যে গ্রামগঞ্জে তৃণমূল কংগ্রেসের যারা প্রধান আছেন, তৃণমূল কংগ্রেসের যারা নেতা আছেন, তাদের অর্থনৈতিক অবস্থাটা একবার দেখুন। এই সমস্ত বাড়ি তো কিছু নয়। গ্রামের ভেতরে ভেতরে যে সমস্ত প্রাসাদ বানিয়ে ফেলেছে, ইটালিয়ান মার্বেল লাগাচ্ছে। পঞ্চায়েতের প্রধান, আগে সিপিআইএম এর আমরা সমালোচনা করতাম যে ক্যাডার পোষণ, ক্যাডার তোষণ, পঞ্চায়েত লুটের সরকার, আর নেই দরকার। কিন্তু এরা তো প্রাতিষ্ঠানিক লুট দেখিয়ে দিয়েছে রাজ্যের মানুষকে। তাই এদের বিরুদ্ধে আপনাদের সংঘবদ্ধ হতে হবে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকেই নাকি বনেদি বড় লোক। আমরা যারা বিজেপি করি, আমরা বনেদি গরিব। আমরা আপনাদের কাছে এসেছি আপনাদের মতো করে কথা বলতে। আপনাদের ছোট কথা, ছোট ব্যথা, আপনাদের ছোট ছোট প্রতিবাদগুলো যেগুলো তৃণমূল কংগ্রেস বাজেয়াপ্ত করেছে, সেগুলো আবার পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিধ্বনিত করতে। শুধু কৃষি আর শিল্পের সমন্বয় স্লোগান নয়, শিল্পে কৃষির অংশীদারিত্ব দিয়ে, কোঅপারেটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের আর্থ সামাজিক উত্তরণের পথ প্রশস্ত করতে হবে। আইন শৃঙ্খলা যে টোটাল এনার্কি তৈরি হয়েছে তার বাইরে নিয়ে আসতে হবে। একটি ঘটনা আপনাদের সামনে বলছি। বীরভূমের একজন অত্যন্ত প্রতিষ্ঠিত প্রাইভেট টিউটর, অনলাইনেও যিনি ইংলিশ পড়ান এবং বীরভূমের খুব প্রসিদ্ধ ব্যক্তি, অবশ্যই আমাদের দল করেন না। তিনি হয়তো জাতীয়তাবাদী মানুষ হতে পারেন, রাজনীতির সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। তিনি তার যে অনলাইনে তিনি লিখেছেন ছাত্রদের উদ্দেশ্যে যে এবার থেকে প্রতিদিন ক্লাস শুরু হওয়ার আগে আমরা বন্দে মাতরম গান গেয়ে ক্লাস শুরু করব, কারণ বন্দে মাতরমের 150 বছর হবে। এই পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার দপ্তর আজকে তার সাইট ব্লক করেছে এবং তার বিরুদ্ধে মামলা রুজু করেছে। কোন বাংলায় আপনারা বাস করছেন? ওপার বাংলায় রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে, আর এপার বাংলায় তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতা মালদায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দিচ্ছে। এবার খাবারের সময় এসেছে। এবার যদি ভাবতে পারেন, তাহলে আপনি নিজেকে বর্ধমানবাসী বলে পরিচয় দিতে পারবেন 10 বছর পরেও। আর যদি না ভাবেন, তাহলে দেখবেন আপনার ঘরে ঢুকে পড়েছে। প্রদীপ জ্বালতে পারবা, কিন্তু শাঁখ বাজাতে পারবা না। মড়া পোড়াতে পারবা, কিন্তু হরিবোল দিতে পারবা না। সেই দিন কিন্তু আসন্ন। সিদ্ধান্ত আপনাদের। তবে আমি বিশ্বাস করি যে পরিবর্তনের আগেই পরিবর্তন হয়ে গেছে। মানুষ এগিয়ে গেছে পরিবর্তনের লক্ষ্যে। আমরা পিছিয়ে আছি, আমাদের গাড়ি আসতে দেরি হচ্ছে, কিন্তু মানুষের মনে পরিবর্তন তৈরি হয়ে গেছে। দেবী দুর্গাকে সাক্ষী রেখে তৃণমূলের বিসর্জন করে দেবেন এবার পশ্চিমবঙ্গের মানুষ। কারণ দুর্গা দেবী দুর্গাও বিপদে পড়েছে। তৃণমূল মাঝে মধ্যে বিসর্জনের ডেটও বদলে দিচ্ছে। এবার হয়তো কোন দিন বলবেন দুর্গাপূজা কবে হবে সেটা তৃণমূলের অনুমতি নিয়ে করতে হবে। কোনদিন বলতে পারবেন যে হয়তো তোমাকে এবার সপরিবারে আসা যাবে না, দুবার তুমি লক্ষ্মী সরস্বতীকে নিয়ে আসবে, আরেকবার কার্তিক গণেশকে নিয়ে আসবে, 4 জনকে রেখে দেবার জায়গায় কেন হবে না। কারণ আমার এখানে যে ধর্মনিরপেক্ষ মানুষজন আছেন, তারা এর মধ্যেই মুর্শিদাবাদে নদিয়া স্কুলের বাইরে সরস্বতী পুজোর দিন পোস্টার লাগিয়ে দিয়েছে, মূর্তি পুজো বন্ধ করো। তাই বেশি মূর্তি নিয়ে, দেবদেবী নিয়ে তুমি এখানে আসতে চাইবে না। উনি দেখেছেন জগন্নাথ দেবের সঙ্গে কি করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ কতটা টুপি পড়েছেন জানা নেই, কিন্তু জগন্নাথ দেব নিজে স্বীকার করেছেন ওই বলরাম সুভদ্রার কাছে যে এরা এত বড় ধাপ্পা আমি যে খেতে পারি এই মানব সংসারে আমি কোনোদিন বুঝতে পারবো না।
বলে আমায় এসে বললো কালচারাল সেন্টার হবে। আমি চলে এলাম। বললেন ওখানে কেন যাব? বলে তোমার রাত্রে এখানে ঘুমের অসুবিধা হচ্ছে, এখানে প্রবল সমুদ্রের আওয়াজ দিক। পুরীতে তুমি দীঘায় চলো, শান্ত সমুদ্রের পাশে। বললেন ওখানে কি হবে? বলছেন তোমার নামে কালচারাল সেন্টার করব। পিছনে রহস্য কি? কারণ মা কালী, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল আর নিচ্ছেন না কালীঘাটে। বলছেন আমি আর পাচ্ছি না, আমার পক্ষে আর সম্ভব নয়। বকটুই হলো, আরজিকর হলো, 40,000 ছেলে মেয়ের চাকরি বিক্রি হয়ে গেল, 26,000 চাকরি চলে গেল, মিড ডে মিলের চাল চলে গেল, রেশনের ডাল চলে গেল। আমি আর পারলাম না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নমস্কার করে দিয়েছেন, উল্টে কালীঘাটের মা কালী। উনি জগন্নাথ দেবকে নিয়ে এলেন কার টাকায়? আপনাদের টাকায়। সরকারি 200 কোটি টাকা খরচা করে যেই জগন্নাথ দেব ঢুকেছেন, সঙ্গে সঙ্গে পাল্টি, সঙ্গে সঙ্গে বললেন এটাই ধাম। এখন ধাম আর ধামের চ্যালেঞ্জ লেগেছে। বলরাম সুভদ্রা জিজ্ঞাসা করছে জগন্নাথ দেবকে, এটা তুমি কি করলে? তুমি আমাদের ধাম বদলে দিলে, আমাদের চিরকালীন ভিটে মাটির থেকে একদম আমাদের তুলে দিলে পিতৃপুরুষের। তোমায় কে ওখানে যেতে বলেছে? জগন্নাথ দেব বলছেন মানুষ আমাকে এত বড় টুপি পড়াতে পারে, এই ক্ষমতা তো কারোর আছে বলে আমার জানা নেই। আমি কি করব? চলে এসেছি। এখন জগন্নাথের পরিবারে অশান্তি দেখে নতুন লোককে ধরেছেন, দেবাদিদেব মহাদেব। উত্তরবঙ্গে যাচ্ছেন, বলছেন ওখানে আমি কি তৈরি করব? উত্তরবঙ্গে গিয়ে মহাকালের মন্দির তৈরি করব। ওম নমঃ শিবায়। তাই বাংলার মানুষ এবার ওম শিবায় নামে, দেবী দুর্গার নামে, জয় মা কালীর নামে মুখ্যমন্ত্রীকে বিশ্রামে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। সবাই ব্রিগেডে আসবেন, ভালো থাকবেন।